হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CU/CCF ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে CU/CCF সেকেন্ড সেমিস্টারের DSCC2 মাইনর পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ যাদের মাইনরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের জন্য আজকের এই সিলেবাসটি সম্পর্কে আলোচনা, এবং যারা DSCC2 বা অনার্স নিয়ে বা মেজর নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেকেন্ড সেমিস্টারে তাদের রয়েছে গণপরিষদ কি প্রতিনিধিত্বমূলক সংস্থা ছিল তা সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। এখানে দেখো ডিটেলসটা আমাদের দেওয়া আছে, আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ 7076398606 এবং 6295916282। যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো অল কোর্স ফি আমাদের রয়েছে 599 রুপিস, পুরো সেমিস্টারের কোর্স ফি। একবারই পেমেন্ট করতে হবে, আর কোনো মাসে মাসে তোমাকে পেমেন্ট করতে হবে না, পেমেন্ট করার প্রয়োজনও নেই। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। ওকে, দেখো কি রয়েছে, গণপরিষদ যেটাকে আমরা বলি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবার এই গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি প্রতিনিধিত্বমূলক সংস্থা ছিল? আজকের এই আলোচনার বিষয় কিন্তু এটাই। কি বলেছে দেখো, গণপরিষদ প্রতিনিধিত্বমূলক সংস্থা ছিল কিনা এই বিষয়ে কিন্তু বিতর্ক রয়েছে। বিতর্ক মানে কি, অনেকজনের মধ্যে ডিবেট রয়েছে। বিভিন্ন যারা সেই সময় যারা কি বলবো একদম মাথা ছিল, মাথা ছিল বলতে যে সোসাইটির হত্যাকর্তা বিধাতা যারা ছিল তারা কিন্তু এই নিয়ে অনেক বিতর্ক করেছেন। তো বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার শুরুতেই আমরা ভারতের জনগণ, এই যে কথাটা বলা হয়েছে, দেখবা যে কোনো তোমরা সরকারি বই বা যে কোনো বইয়ের প্রথমে টেক্সট বইয়ের প্রথমে দেখবা প্রস্তাবনা দেওয়া আছে, যেটাকে আমরা বলি প্রিয়াম্বল। এবং এই প্রিয়াম্বলটা যদি পড়ো দেখবা প্রথম লাইনটাই দেওয়া আছে আমরা ভারতের জনগণ, অর্থাৎ কথাটির দ্বারা ভারতের জনগণের দ্বারাই সংবিধান রচিত হয়েছে এই কথা বোঝানো হয়। তাহলে আমরা কি বলি যে আমরা ভারতের জনগণ, তার মানে যারা সংবিধান রচয়িতা যারা যখন রচনা করেছেন তারা প্রথমেই বলেছেন আমরা ভারতের জনগণ। এর মানেই হচ্ছে যে আমাদের জনগণের দ্বারাই কিন্তু আমাদের ভারতের নিয়ম কানুনগুলো এবং আমাদের ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধানটা রচিত হয়েছে। কিন্তু সমালোচকেরা একাধিক দিক থেকে এই ধারণার সমালোচনা করেছেন। সমালোচনার মানে সমালোচকদের কাজই হচ্ছে সমালোচনা করা। তাহলে এবার এই যে আমি বললাম গণপরিষদ কি প্রতিনিধিত্বমূলক সংস্থা ছিল, তাহলে এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা ডিবেট রয়েছে, সমালোচনা রয়েছে। দেখো কি বলছে, প্রথমত আমরা যে বিষয়টা দেখব, ভারতীয় সংবিধানের রচিত হওয়ার পর এর গ্রহণযোগ্যতার জন্য কোনো গণভোট হয়নি। তাহলে আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের যারা নেতৃবৃন্দ ছিল, ড্রাফটিং কমিটি বা তোমার হচ্ছে কি বলবো যে সংস্থা গঠিত হয়েছিল, সেই কমিটির সদস্যরা যখন সংবিধান রচনা করলো, সংবিধান রচনা করার পরে জনগণের সামনে বলেনি যে আমরা এই নিয়ম কানুনগুলো তৈরি করতেছি। কোনো গণভোট হয়নি যে অ্যাকচুয়ালি এটা সংবিধান হওয়া উচিত কিনা উচিত নয়। তাহলে প্রথম যে পয়েন্টটা আমি ডিসকাস করছি সেটা বলছে ভারতীয় সংবিধান রচিত হওয়ার পর এর গ্রহণযোগ্যতার জন্য কোনো কি গণভোট হয়েছিল? না, কোনো গণভোট কিন্তু হয়নি। দ্বিতীয়ত যে পয়েন্টটা রয়েছে, গণপরিষদের সদস্যগণ সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হয়নি। এবার আমাদের মনে দ্বিতীয় প্রশ্ন যেটা জাগে যে এটা কি সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে রচিত হয়েছিল? না, একদম সাফ আমরা বলে দিতে পারি না, এটা কিন্তু হয়নি। তৃতীয়ত বলছে সমালোচকদের মতে গণপরিষদের সদস্যরা সমাজের সকল স্তর শ্রেণী সম্প্রদায় থেকে নির্বাচিত কিন্তু হয়নি, শুধুমাত্র শিক্ষিত উচ্চ সম্প্রদায়ের লোকই কিন্তু এই গণপরিষদের সদস্য ছিল। তাহলে যারা উচ্চবিত্ত শিক্ষিত যারা ছিল তারাই কিন্তু একমাত্র এই গণপরিষদের সদস্য ছিল, আদারওয়াইজ কেউ কিন্তু ছিল না। তো বলছে তবে উক্ত ধারণার একটি বিপক্ষ মতও কিন্তু বর্তমান রয়েছে। অনেকেই এই কথা স্বীকার করতে নারাজ যে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়নি। এর কয়েকটা কারণ ছিল, কি সেই কারণগুলো জেনে নেই। এক নম্বর যে কারণটা আছে, বলছে কি যে গণপরিষদের প্রধান নেতাদের মধ্যে প্রায় প্রত্যেকেই, যেমন জওহরলাল নেহেরু, বাবু রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, যারা যারা ছিল তৎকালীন সময়ের অভিসংবাদী নেতা যারা ছিলেন তারা পরবর্তীকালে নির্বাচনে কিন্তু জয়ী জনপ্রতিনিধি হিসাবেই কিন্তু সামনে আসেন। তাহলে আমরা সমালোচকরা যতই সমালোচনা করুক, তাহলে জওহরলাল নেহেরু কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার মানে পরবর্তীকালে তো ভোট হয়েছিল, সংবিধান রচনা হওয়ার পর তো ভোট হয়েছিল, এবং ভোট হওয়ার পরেও দেখা গেছে যে এরাই কিন্তু শীর্ষ বা কেন্দ্র স্থানীয় নেতা হিসাবে আত্মপ্রকাশ করেছে। তাহলে সেই সময় যদি একটা গণভোট হতো তাহলে এরা জয়যুক্ত হতো, তাতে কোনো সন্দেহ নেই, কারণ এরাই যেহেতু সর্বে সর্বা ছিল সেই সময়।
তো বলছে তৎকালীন পরিস্থিতির প্রেক্ষিতে গণপরিষদ গণতান্ত্রিক রূপ ধারণ করেছিল, সেই পরিস্থিতি তার গ্রহণযোগ্যতাও কিন্তু যথেষ্ট ছিল এবং অবশেষে 1952 সালে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে কেন্দ্রীয় আইনসভা সংবিধানকে গ্রহণ করার পর গণপরিষদ বা সংবিধানের গ্রহণযোগ্যতার প্রশ্নের কিন্তু অবসান হয়। তো আশা করি আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পারলে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি, ভাবছো যুক্ত হবে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাসের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।